আপনি কি জানেন বাংলাদেশে এমন একটা রোড আছে যেই রাস্তায় উঠে আপনি ঠিক লাদাখের মতোই ফিল পাবেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই রাস্তায় আপনি যখন যাবেন মনে হবে বাংলাদেশে নয় বরং লাদাখের পাহাড়ের উপর দিয়ে ছুটে চলেছেন। পাহাড় প্রেমীদের কাছে লাদাখ এক স্বপ্নের নাম, কিন্তু বাংলাদেশেই আছে এমন এক পথ যেখানে দাঁড়ালে আপনি ঠিক একই লাদাখের ভাইব অনুভব করবেন। আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি বাংলাদেশের সবথেকে উঁচু এবং থ্রিলিং রাস্তায়, যেই রাস্তার প্রেমে আপনি পড়তে বাধ্য। স্বাগতম বাংলাদেশের লাদাখ রোডে, থানচি থেকে আলীকদম ডিম পাহাড়ের এই জাদুকরী যাত্রায়। এই এপিসোডে ঢোকার আগে যারা পাহাড়কে ভালোবাসেন তারা 3 ভ্রমণের আমার প্রথম এপিসোডটি দেখে নিতে পারেন। যারা সাঙ্গু নদীর প্রতি একটা আলাদা টান আছে তারা এপিসোড 2টা দেখে নিতে পারেন। আর যারা পাহাড়, নদী এবং ঝর্ণা তিনটেই পছন্দ করেন তারা বাঘের মুখ থেকে লংলাক ঝর্ণার দ্বিতীয় এপিসোডটি দেখে নিতে পারেন। লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। গুড মর্নিং ফ্রম থানচি। কালকে রাতে একটা ভালো ঘুম এসেছে আর আমাদের হোটেলের যে জানালা আছে এখান থেকে মোটামুটি একটা সুন্দর ভিউ পাওয়া যায়, যদিও ব্যালকনি নেই বাট জানলা থেকেই পারফেক্ট একটা ভিউ পাওয়া যায়। আমরা এখন বের হয়ে যাচ্ছি, তারপরেও বের হওয়ার আগে জানালা থেকে ভিউটা আবার আপনাদেরকে দেখাই। মোটামুটি রিফ্রেশিং একটা ভিউ, বাট এখানে আসলে ব্যালকনি নেই। ব্যালকনি থাকলে মোটামুটি সুন্দর আরও বেশি এনজয় করা যেত। আর এখানে দেখতে পাচ্ছেন বিজিবি কি পরিমাণ চেকিং চালাচ্ছে। সো আমরা দেখেছিলাম মানে যখন ওইখান থেকে কোনো বোট আসে প্রত্যেকটা বোট 1 by 1 চেক করা হয়। এখানেই আমরা ছিলাম তাজিংডং রিসোর্ট। সো এইখানে আসলে আমরা কালকে রাতে ছিলাম। মানে এই হোটেলে এসি রুমের ভাড়া 3000 টাকা অ্যান্ড নন এসির ভাড়া মোটামুটি 2000 টাকা। এটার একটা স্পেসিফিক কারণও আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে বিজিবির চেকপোস্ট। আমরা যে নৌকাগুলো দেখলাম তো এখান থেকেই ছেড়ে যায় বিভিন্ন জায়গায়, যেমন রেমাক্রি, আমিয়াখুম, নাফাকুম, আরও এই টাইপের সকল প্লেসগুলোতে এইখান থেকেই হচ্ছে বোটগুলো ছাড়ে, যার কারণে হয়তো একটু ভাড়া বেশি খুব লাগে। অসুস্থ সো আমরা থানচি স্ট্যান্ডে চলে এসেছি। থানচি থেকে আপনি যদি বের হতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে এখান থেকেই গাড়ি ভাড়া করে নিতে হবে। তো নাইম ওরা হচ্ছে গাড়ি ভাড়া করতেছে আর আমি একটু ব্রিজটার উপরে যাচ্ছি। দেখি এখান থেকে খুব সুন্দর লাগছে আমার হচ্ছে ভিউটাকে। এক কথায় অসাধারণ। এই জন্যই আমি বারবার পাহাড়ের প্রেমে পড়ি। এই ভিউ দেখার পরে
আসলে আমার মনটা একদমই শান্ত হয়ে গেছে। যাই হোক, নাইম বলল গাড়ি পাওয়া গেছে, চলুন এখন আপনাদেরকে বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড দেখাই। মামা ভালো। বাংলাদেশের পাহাড়গুলো কতটা অসাধারণ হতে পারে সেটা হয়তো কেউ বুঝবে না যদি একবার থানচিতে না আসে। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের থানচি থেকে আলীকদমের সেই ভ্রমণ। আমার লোকে আবার দেখা হয়ে গেছে কপাল। যেই ভ্রমণ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি একদম লাদাখেরই ফিল দিবে। আমরা সত্যিই অনেক লাকি ছিলাম। যারা আমার 3-2 এপিসোডটি দেখেছেন তারা হয়তো জানেন আমরা একটা চাঁদের গাড়িতে করে 21 কিলো পর্যন্ত এসেছিলাম। আর সেখানে যিনি গাড়ি চালাচ্ছিলেন সেই মামা ছিলেন দারুণ আন্তরিক। আর মজার বিষয় হলো থানচিতে এসেই আমরা হঠাৎ করে সেই মামার গাড়িটাই আবার পেয়ে গেলাম। থানচি সিন্ডিকেটের অভাব নেই, প্রত্যেকজনই তাদের নিজেদের মতো দাম বলে, কিন্তু মামা আমাদেরকে খুবই রিজনেবল প্রাইসে পুরো জার্নিটা করার সুযোগ করে দিয়েছিলেন। তাই আমরা 4 জন চাঁদের গাড়িতে উঠে ছুটে চললাম সেই পাহাড়ের দিকে। শুরুর দিকে মনে হচ্ছিল ছোট ছোট পাহাড় পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, কিন্তু ধীরে ধীরে বুঝতেই পারলাম না কখন সেই ছোট পাহাড়গুলোকে পিছনে ছেড়ে এসেছি। আর সামনে যতই যেতে লাগলাম আমাদের সামনে খুলে যেতে শুরু করলো বিশাল সব উঁচু উঁচু পাহাড়। বিশ্রাম করে রাখোস। ওই যে ধানসি দেখছো? ধানসি না তো থানসি। ধানসি ধানসি প্রতিটি বাঁক, প্রতিটি মোড় একেবারেই নতুন ফ্রেম তুলে ধরছিল, যেই ফ্রেম একজন পাহাড় প্রেমীর হৃদয়কে এক মুহূর্তেই শান্ত করে দিবে।
আমাদের এক্সাইটমেন্ট ছিল অন্য লেভেলে। আমরা কখনোই ভাবিনি এই রাস্তা এতটাই অসাধারণ হবে। নিজের চোখের সামনে দেখার পরও যেন বিশ্বাস হচ্ছিল না। বাংলাদেশেই এমন পাহাড়, এমন দৃশ্য আর এমন অনুভূতি থাকতে পারে, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। সবসময় শুনেছিলাম বান্দরবন নাকি খুবই সুন্দর, কিন্তু নিজের চোখে প্রথমবার দেখার পরে বুঝলাম কেন মানুষ এই জায়গার বারবার প্রেমে পড়ে। সত্যি বলতে আমি নিশ্চিত বাংলাদেশে আমি সহ 90% মানুষই জানে না যে বাংলাদেশে এমন এক অপূর্ব পাহাড় আছে, যেগুলো দেখতে হলে এই থানচি থেকে আলীকদম রোডে আপনার জীবনে একবার হলেও আসতে হবে। আমরা যতই উপরে উঠছিলাম ততই মনে হচ্ছিল পাহাড়গুলো যেন ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। পাহাড়ে এক ধরনের ম্যাজিক আছে, এই ভাষা বোঝানো যায় না। হয়তো এই কারণেই যারা একবার পাহাড়ে আসে তারা বারবার ফিরে আসে। এক সময় মনে হচ্ছিল আমরা যেন বাংলাদেশে নেই, বরং কোনো লুকানো স্বপ্নের দেশে চলে এসেছি। আর ঠিক সেই সময়েই আমরা পৌঁছে গেলাম সেই পাহাড়ের খুবই কাছাকাছি, যেই পাহাড়ের নাম শুনলেই প্রত্যেকটা ট্রাভেলারের হৃদয়ে আলাদা একটা উত্তেজনা সৃষ্টি হয়। ডিম পাহাড় বাংলাদেশের সব থেকে উঁচু রাস্তা, আর পাহাড় প্রেমীদের জন্য এক অসাধারণ অনুভূতি। এটাই সেই ডিম পাহাড়। কোনো পয়েন্ট নাই, কিছু না, আছে এখানে ভালো না। না উপরে উঠবো না, উপরে যাবো না, কালকে তো অবস্থা খারাপ হয়ে গেছে। কালকে হাঁটতে এই ডিম পাহাড় আর এখান থেকে মনে হয় ভিউটা ভালো হবে, এই কারণে এখানে দাঁড়ালাম। এনে নাম আইতেন হেনতে 3 বুঝাইতেন সবটির অবস্থা খারাপ। রাস্তাটা কি রকম ডেয়ারিং না? ডেয়ারিং তো সেই মালবাহী গাড়ি চালাই। ওইদিকে রোদ, এদিকে রোদ নাই। এখানে আপনার শীতকালে 24 ঘন্টার ভিতরে সূর্য দেখা যায় না। এখানে নিচে আমার ভাইয়ের কন্ট্রাক্টর করছিল, আর কিছু ওয়াল করতে হবে নিচে, আর এক ড্রেনের রাস্তা তখন আমি এই রাস্তায় চলাকালীন মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের দেশে দাঁড়িয়ে আছি। নিজের চোখে লাদাখ কখনোই দেখিনি, কিন্তু অসংখ্য ভিডিও দেখেছি। মনের ভিতরে বারবারই একটা লুকানো ইচ্ছা ছিল, কবে সেই জায়গা দেখব। কিন্তু আজ এই ডিম পাহাড়ে দাঁড়িয়ে বাংলাদেশেই আমি সেই লাদাখের অনুভূতি পেয়ে গেলাম। এটাই তো ভ্রমণের ম্যাজিক, কখন কোথায় কোন স্বপ্ন পূরণ হয়ে যায় তা কেউ জানে না। ডিম পাহাড়ে সেই অপূর্ব সময়টা শেষ করে আমরা আবার ছুটে চললাম আলীকদমের দিকে।
ডিম পাহাড়ে ওঠার আগে একটা গুরুত্বপূর্ণ চেকপোস্ট রয়েছে, যেখানে আপনাদেরকে এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। এই জন্যই বান্দরবনে আসলে এক্সট্রা এনআইডি কার্ডের ফটোকপি সবসময় নিজের সাথে রাখা ভালো। আমি জানি না কেন পাহাড়কে এতটা ভালোবাসি। বান্দরবনের এই পাহাড়গুলো দেখলে মনে হয় আমার ভেতরে সকল ক্লান্তি আর দুঃখ মুহূর্তেই মুছে যাচ্ছে। এই পাহাড়ি পথগুলো আমার মনে হয় আমি এগুলোকে আগেও কোথাও দেখেছি, হয়তো কোনো স্বপ্নে। আজ সেই স্বপ্নটাকেই সাথে নিয়ে বাস্তবে হেঁটে চলেছি। কিলো পয়েন্ট পেরিয়ে আসার পরে আমরা সেই উঁচু উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামতে লাগলাম। যেই পাহাড়গুলোকে কিছুক্ষণ আগেও বিশাল আর শক্তিশালী লাগছিল, এখন নিচের দিকে নামতে নামতে সেগুলো আবার ছোট হয়ে আসছিল। গত রাতে আমার মনের অবস্থা খুব একটা ভালো ছিল না। নাইম, শান্ত আর ডাক্তার সাহেবকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, চল আরো 2-3 দিন এই পাহাড়েই থেকে যাই, কিন্তু ওদের শরীর খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল। প্রথম দিনে ট্রেকিং এর জন্য ওরা খুবই অসুস্থতা ফিল করছিল। ওরা আর ট্রেকিং করতে চাচ্ছিল না, ওরা চাচ্ছিল একটু রিল্যাক্স জায়গায় যেতে। আমিও ওদেরকে আর বারণ করিনি, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে হতাশ করেননি। আমি যেই পাহাড়ে যেতে চেয়েছিলাম, যেই পাহাড়ের আরেকটু কাছাকাছি থাকতে চেয়েছিলাম, সেই সব পাহাড়ই আজ আমার এই যাত্রাপথে সামনে এসে দাঁড়িয়েছে। সত্যি বলতে একদিনের এই পাহাড়ি রোড ট্রিপই আমার সকল পাওনা উসুল হয়ে গেছে। এই সৌন্দর্য, এই অনুভূতি আর এই শান্তি সবকিছু মনে হয় চিরদিনের মতো হৃদয়ে গেঁথে রইল। এভাবেই পাহাড়ের সেই অসাধারণ রাস্তাটা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আলীকদমে। ইসের আপনার নাম্বারটা কোন তো? 01824771963 সকালে ঘুম থেকে ওঠে কিছুই খাইনি। আর সেই পাহাড়ি যাত্রার পরে আমরা সবাই বেশ ক্লান্ত ছিলাম। শান্ত এই পথে বমিও করেছিল। তাই আলীকদমে পৌঁছে একটা ছোট্ট রেস্টুরেন্টে বসে দুপুরের ভাত খেয়ে নিলাম। এভাবেই শেষ হচ্ছে আমাদের বান্দরবনের ৪র্থ পর্ব। কিন্তু এখানেই শেষ নয়, বরং আসল অ্যাডভেঞ্চার এখনো বাকি। কারণ পরের এপিসোডে আমরা দেখতে চলেছি আলীকদম থেকে কিভাবে লোকাল বাসে করে চকরিয়া হয়ে কক্সবাজার যেতে হয়। আমরা লোকাল বাসে করে আলীকদম থেকে চকরিয়া গিয়েছিলাম, তারপরে আবার একটা হানিফের নন এসি বাসে করে আবার কক্সবাজার পৌঁছেছিলাম। আর কক্সবাজার পৌঁছে সেই সৌন্দর্য আর
সেই অভিজ্ঞতা আমরা নেক্সট এপিসোডে শেয়ার করব। তাই স্টে টিউন, দেখা হবে ৫ম পর্বে, যেখানে পাহাড় ছাড়িয়ে আমরা ছুটে যাব সমুদ্রের দিকে। আরেকটা বিষয়, যদি আপনারা আলীকদমে কোনো ট্রিপে যান, এই মামার সাথে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।